অনু, আমার ভীষণ ভয় করছে। আর আমরা এখন যাবই বা কোথায়? জানি না দীপু। অনু, আমি আর এভাবে ছুটতে পারছি না অনু, আমার খুব কষ্ট হচ্ছে। তবুও আমাদের বাঁচার চেষ্টা তো করতেই হবে দীপু। তাড়াতাড়ি পা চালাও। আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু কষ্ট করো দীপু, প্লিজ, আর একটু। তুমি এভাবেই সব সময় আমার পাশে থেকো অনু, তাহলে আমার আর কোনো কিছুর জন্য কোনো চিন্তা নেই। আমি আর অনু দুজন দুজনকে খুব ভালোবাসি, আর কেউ কাউকে ছেড়ে বাঁচতে পারবো না। কিন্তু আমাদের পরিবার, এই সমাজ আমাদের একসাথে বাঁচতে দিল না। তাই আজ আমরা নিজেদের ভালোবাসাকে বাঁচাতে নিজেদেরকে শেষ করতে চলেছি। আমরা শেষবারের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। তারপর আমাদের সেই চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছি। ঠিক তখনই দরজায় শাশুড়িমা কড়া নাড়লেন। উনি দরজাটা খুলতে বললেন, কিন্তু এখন দরজা খুললে তো হবে না। তাই আমরা দরজা খুললাম না। কিছুক্ষণ ধরে উনি আমাদের ডেকেই চলেছেন। তারপরেও দরজা না খোলায় উনি আমাদের ওনার মাথার দিব্যি দিলেন দরজা খুলে দেওয়ার জন্য। বারবার বলতে লাগলেন উনি আমাদেরকে কিছু বলতে চান। শেষে বাধ্য হয়ে আমরা দরজা খুলে দিলাম। উনি তড়িঘড়ি ঘরের ভেতরে এসে দরজাটা আবার লাগিয়ে দিলেন। তারপর ঘরের ভেতরের দৃশ্য দেখে বুঝতেই পারলেন আমরা কি ঘটাতে যাচ্ছিলাম। তখন উনি কেঁদে ফেললেন আর আমাদেরকে বলতে লাগলেন যে আর একটু হলেই আমরা কি সর্বনাশ করতে যাচ্ছিলাম। তারপর উনি আমার আর দীপুর হাত ধরে বলতে লাগলেন যে ওনার আমাদের দুজনের ভালোবাসাকে বুঝতে অনেক দেরি হয়ে গেল। উনি বুঝতে পেরেছেন বিজয়ের সাথে দীপুর বিয়ে হলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে, কারণ উনি জেনে গিয়েছিলেন বিজয় ভালো ছেলে নয়, আর ওর আমার ওপর নজর আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা উনি কি করে জানতে পারলেন। শাশুড়িমা বললেন, বিজয়দের বাড়িতে যেদিন বিয়ের দিন পাকা করতে গিয়েছিলাম আমরা, সেদিন ওয়াশরুম থেকে ফিরতে আমার দেরি হচ্ছিল বলে উনি আমাকে দেখতে গিয়েছিলেন। তখনই বিজয়ের সাথে আমার কথাবার্তা উনি শুনে ফেলেছিলেন। এটা শুনে দীপু ওনাকে জিজ্ঞেস করলো, মা, এসব কি বলছো তুমি? আর তুমি যদি জানতেই এইসব দাদাকে বলনি কেন? মা তখন বলল, বলিনি আবার? বিজয়ের বাড়ি থেকে ফিরে সেদিন রাতেই মা নাকি দাদাকে এই ব্যাপারে বলেছিল। সব শুনে দাদা নাকি মাকে বলেছিল বিজয়ের নজর অনুর ওপর থাকলেও ও নাকি কিছুই করতে পারবে না, কারণ বিজয়ের সাথে আমার বিয়েটা হয়ে গেলেই দাদা অনুকে নিয়ে দাদার ওখানে কোয়ার্টারে চলে যাবে। তারপরেও নাকি মা দাদাকে বলেছিল বিজয়ের মতো ছেলের সাথে আমার বিয়ে হলে আমার জীবন শেষ হয়ে যাবে। তখন নাকি দাদা মাকে বলেছিল বিজয় সবটা জেনেও আমাকে বিয়ে করতে চেয়েছে। আমার আর অনু কুকীর্তির কথা জানলে কি কোনো ছেলে আমাকে বিয়ে করবে? তাই দাদা মাকে ধমকে চুপ করে থাকার জন্য বলেছিল। উনি আরো বললেন, এখানে সবাই চক্রান্ত করছে। এইভাবে চললে আমাদের কারো ভালো হবে না, সবার জীবনগুলো শেষ হয়ে যাবে। তাই উনি আমাকে আর দীপুকে এখান থেকে পালাতে বললেন। আমি শাশুড়িমাকে বললাম, এ আপনি কি বলছেন মা, আমরা পালিয়ে যাব? উনি বললেন উনি আমাদের মরতে দিতে পারেন না, কিন্তু অপু যে সর্বনাশের খেলায় মেতেছে তাতে করে দীপু আর আমার দুজনেরই জীবনটা নষ্ট হয়ে যাবে। বিজয়ের মতো একটা বাজে ছেলের সাথে দীপুর বিয়েটা হোক সেটা উনি কিছুতেই চান না। তাই আমাদের এখান থেকে পালিয়ে যেতে বললেন। আমি ওনাকে বললাম, আজ বিয়ের দিনে এখন যদি আমরা পালাই তাহলে কি বিজয় আপনাদের ছেড়ে দেবে? উনি বললেন, যা হয় হোক, ওনারা সামলে নেবেন, কিন্তু আমরা যেন আর দেরি না করি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এখান থেকে পালিয়ে যাই। মা আমাদের হাতে কিছু টাকা দিয়ে বলল এগুলো আমাদের কাজে লাগবে। তারপর আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো।
শাশুড়ি মা এরপর দীপুর হাতটা আমার হাতে দিয়ে বললেন, আমি যেন ওনার মেয়ের খেয়াল রাখি, ওকে যেন আগলে রাখি। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনি চিন্তা করবেন না, দীপুকে আমি খুব ভালোবাসি, আমি ওর কিচ্ছু হতে দেব না, আমার সবটুকু দিয়ে আমি আপনার মেয়েকে আগলে রাখবো। এরপর শাশুড়ি মার থেকে বিদায় নিয়ে আমরা দুজন লুকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর অনু, হুম আমার ভীষণ ভয় করছে। ওইদিকে বাড়িতে যখন আমাদের খুঁজে পাওয়া যাবে না, তখন কি হবে? বিজয় কি মা আর দাদাকে ছেড়ে দেবে? জানি না দীপু, তবে বিজয় খুব সাংঘাতিক মানুষ, ও চাইলে সব করতে পারে। তাছাড়া ওর আমার ওপর খুব রাগ আছে, ও কি আমাদেরকে ছেড়ে দেবে? তাহলে এখন কি হবে অনু? আর আমরা এখন যাবই বা কোথায়? জানি না দীপু, তবে আমাদের এই এলাকা ছেড়ে পালাতে হলে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছতে হবে। চলো। এরপর আমি আর অনু যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনের দিকে এগোতে লাগলাম। তারপর স্টেশনে পৌঁছে এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। বুকের ভেতর একটা ভয় কাজ করছিল। কিছুক্ষণের মধ্যে সেই ভয়কে সত্যি করে কজন সন্দেহজনক লোককে দেখতে পেলাম। মনে হলো ওরা আমাদেরকেই লক্ষ্য করছে। বুঝতে বাকি রইল না, এরা বিজয়েরই লোক। আমরা বাড়ি থেকে পালিয়েছি বুঝেই আমাদের পেছনে লোক লাগিয়ে দিয়েছে। আমাকে দীপুকে নিয়ে এখনই এখান থেকে পালাতে হবে। আমি দীপুর হাতটা ধরে বললাম, চলো দীপু, আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। তারপর প্ল্যাটফর্মের ভিড় ঠেলে আমরা দুজন ছুটে পালাতে লাগলাম। লোকগুলো আমাদের পিছু নিয়ে ছুটতে লাগলো। এই লোকগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমার জানা নেই, আর ওরা কি করতে চলেছে আমাদের সাথে তাও জানি না। তবুও বাঁচার জন্য জীবন হাতে করে ছুটতে লাগলাম দুজনে। স্টেশন থেকে বেরিয়ে ছুটছি দুজনে, পিছনে ছুটছে বিজয়ের লোকেরা। কিছু দূর ছোটার পর অনু, এবার কি হবে? বিজয়ের লোকের চোখ এড়িয়ে আমরা পালাবো কি করে? ওরা আমাদের মেরে ফেলবে অনু, ওরা আমাদের মেরে ফেলবে। তবুও আমাদের বাঁচার চেষ্টা তো করতেই হবে দীপু, তাড়াতাড়ি পা চালাও। আমি আর এভাবে ছুটতে পারছি না অনু, আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু কষ্ট করো দীপু, প্লিজ, আর একটু। ছুটতে ছুটতে আমিও খুব ক্লান্ত, আমিও যে আর পারছি না। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে লোকগুলোর চোখ এড়িয়ে দীপুকে নিয়ে কোনো রকমে নিজেদের লুকিয়ে ফেললাম। লোকগুলো আমাদের আশেপাশেই খোঁজাখুঁজি করতে লাগলো। আমি দীপুকে আমার শরীরের সাথে মিশিয়ে নিয়েছি। দীপুও ভয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। আজ এই বিপদ ঘেরা পরিস্থিতি হলেও অনেক দিন পর অনুকে এভাবে জড়িয়ে আছি। অনেকগুলো দিন পর আমার অনুর গন্ধ, ওর স্পর্শ পাচ্ছি আমি। অনু আমাকে দু হাতে যেভাবে জড়িয়ে রেখেছে, এত বিপদের মাঝেও আমার নিজেকে নিরাপদ মনে হচ্ছে। বিজয়ের লোকগুলো আমাদের খুঁজে না পেয়ে এখান থেকে চলে যাওয়ার পর আমরাও আবার রওনা দিলাম অজানার উদ্দেশ্যে। জানি না এখন কোথায় আছি, কোথায় যাব তাও জানি না। তবুও দুজন হাঁটতে লাগলাম। অনেক দূর হাঁটার পর আমরা হাই রোডে এসে পড়লাম। তখনই একটা বাসকে স্টপেজ ছেড়ে যেতে দেখে ছুটে আমরা দুজন সেই বাসে গিয়ে চড়ে বসলাম। বাস চলতে শুরু করলো। তারপর জানতে পারলাম ওটা শিলিগুড়ির বাস। তাহলে আমার আর দীপুর গন্তব্য এখন শিলিগুড়ি। মনে মনে ভাবলাম, দেখা যাক শিলিগুড়িতে পৌঁছানোর পর আমাদের ভাগ্যে কি আছে। ছুটে ছুটে আমরা দুজনেই খুব ক্লান্ত হয়ে গেছি। বাসের ভাড়া মিটিয়ে একটু শান্ত হয়ে বসলাম দুজনে। অনু, হুম শিলিগুড়ি পৌঁছানোর পর আমরা কোথায় যাব? বাড়ি থেকে বেরোনোর সময় তো আমরা জানতাম না যে আমরা কোথায় যাব, কিন্তু বেরোনোর পর এখন তো জানি যে আমরা শিলিগুড়ি যাচ্ছি। ওখানে পৌঁছানোর পর পরের ব্যবস্থাটাও নিশ্চয়ই হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না দীপু। তারপর দীপু আমার হাতটা ধরে বলল, তুমি এভাবেই সব সময় আমার পাশে থেকো অনু, তাহলে আমার আর কোনো কিছুর জন্য কোনো চিন্তা নেই। আমি আছি তো দীপু, আর সারা জীবন তোমার পাশেই থাকবো। এটা বলে আমি দীপুর কপালে একটা চুমু খেলাম।
তারপর দীপু আমার কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ল। তারপর জানি না কখন আমারও চোখ লেগে গেছিল। অনু, হুম তুমি ঠিক আছো? হুম। ঘুম ভেঙে দেখলাম সকাল হয়ে গেছে, তবে আমরা এখনো শিলিগুড়ি পৌঁছাইনি। বাস তখনও চলছে। কিছুক্ষণ পর একটা জায়গায় বাসটা দাঁড়ালো। কাল থেকে দীপুর আর আমার কিছু খাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছে। তাই বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। এখন শরীরটা অনেকটা ভালো লাগছে। তারপর আবার বাসে চড়ে বসলাম, আর বাস চলতে শুরু করলো শিলিগুড়ির উদ্দেশ্যে। জানি না আমার আর দীপুর জন্য সামনে কি অপেক্ষা করছে। অজানা জায়গা, অচেনা পরিবেশ, অচেনা মানুষের ভিড়ে শুধুমাত্র ভালোবাসাকে আঁকড়ে ধরে আমাদের দুটো প্রাণের নতুন করে বাঁচার লড়াই কেমন হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে কাহিনীটির পরের পর্বে। আজকের কাহিনীটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।